শান্তিনিকেতন নামের একটি ছোট্ট গ্রামে অনির্বাণ নামের একটি ছেলে ছিল। তবে অনির্বাণ ছিল খুবই ভদ্র ও দায়িত্বশীল, কিন্তু তার গায়ের রং ছিল বেশ কালো। তাই তার গায়ের রং নিয়ে গ্রামের সবাই খুব ঠাট্টা মজা করত। তবে অনির্বাণ আজ ওই বিয়ে করে নিয়ে এসেছে বাড়িতে বউ। আর অনির্বাণের স্ত্রী শ্রেয়া ছিল খুবই সুন্দরী। সে যেমন ছিল সুন্দরী, তেমনই ছিল শিক্ষিত। আর সে খুবই শান্ত স্বভাবের। বিয়ের পরের দিন সবাই বাড়ির বাইরে বসে চা খাচ্ছিল, আর তখন পাড়া প্রতিবেশীরা নতুন বউকে দেখতে আসে। আরে ভাবি, মেয়েকে দেখলে? মেয়ে তো পুরো একদম পরীর মতো দেখতে গো। আজ পর্যন্ত আমাদের গ্রামে এমন সুন্দরী মেয়েকে দেখিনি। আমাদের গ্রামে কি এমন সুন্দরী মেয়ে আছে? পাশের গ্রামে এমন সুন্দরী বউ দেখিনি আমি। সত্যি কত অপরূপ সুন্দরী দেখতে। তবে এই কালো ছেলের কপালে এত সুন্দরী মেয়ে কিভাবে জুটলো বলো তো ভাবি? হ্যাঁ রে, যা বলেছিস। নতুন বউয়ের মুখখানা তো খুবই সুন্দর, দেখে তো মন ভরে গেল। আমার মনে হয় এই অনির্বাণ ওকে জাদু করেছে রে, নতুবা ওর কপালে এত সুন্দর বউ কিভাবে জুটবে রে? আরে ও বৌমারা, তোমরা এইসব কি বলছো বলো তো? আমার ছেলের গায়ের রং শ্যামবর্ণ হতে পারে, তা বলে কি ওর মনটা একবার দেখেছ? এমন ছেলে এই তল্লাটে একটাও দেখতে পাবে না। আমার বৌমা ঠিক মানুষ চেনেছে, তাই জন্যই তো আমার ছেলেকে বিয়ে করেছে, বুঝেছ? দেখুন কাকিমা, আপনি যাই বলুন আর তাই বলুন, আপনার ছেলের গায়ের রং কিন্তু খুবই কালো। আর এমনিতেই কোনো মেয়ে দেখলে তো পছন্দ করতো না। কিন্তু এটা বুঝতে পারছি না যে আপনার এত সুন্দরী বউ কীভাবে যে আপনার ছেলেকে পছন্দ করলো, তা কে জানে। আমি শ্রেয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমি এখানে থাকতে এসেছি, ভালোভাবে সংসার করতে এসেছি। কারণ সৌন্দর্য নিয়ে কি হবে বলুন তো? আজকের আমার সৌন্দর্য আছে বলে সবাই কত প্রশংসা করছে, কিন্তু যখন আমার বয়স হবে আমার সৌন্দর্যও চলে যাবে। তাই আমি সৌন্দর্যটাকে পরোয়া করি না। আমার মনটাই চাই। মনটা এমন একটা জিনিস যেটা ভালো হলে সবার মনে সারা জীবন থেকে যাব। সৌন্দর্য সবার মনে থাকবে না। বাবা, নতুন বউ খুব সুন্দরভাবে কথা বলে। সত্যি অনির্বাণ, তোমার ভাগ্য ভালো গো, যে তুমি এমন একটা বউ পেয়েছো, যেমন সুন্দরভাবে কথা বলে আর তেমন সুন্দর দেখতে। তাহলে বৌমারা, এবার তোমরা বুঝতে পেরেছো তো? আমার বৌমা লাখে একটা, বুঝেছো তো? ও হচ্ছে আসল হিরে চিনতে পারে। তাই তো আজকে আমার ছেলে সংসার করছে। আর তোমরা শুধু খালি উল্টাপাল্টা কথা বলতে থাকো। পাড়ার লোকেদের তো একটাই কাজ, কার কি খারাপ জিনিস সেগুলো তুলে ধরা। এরপর পাড়া প্রতিবেশীরা আর কোনো কথা বলে না, চুপচাপ থাকে। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। তারপর অনির্বাণ শ্রেয়াকে বলতে থাকে। আচ্ছা শ্রেয়া, একটা কথা বলবো? তুমি সত্যি কথা বলবে। এই যে পাড়া প্রতিবেশীরা আমার গায়ের রং নিয়ে এত কথা বলছে, এখানে তোমার খারাপ লাগে না? কিংবা তোমার মনে হচ্ছে না যে তুমি একটা বড় ভুল করে ফেলেছো আমাকে বিয়ে করে? না গো, আমার কোনো খারাপ লাগছে না। আমার খারাপ লাগবে কেন? তুমি তো আজ থেকে আমার সব কিছু। তুমি আমার সম্মান, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব কিছু। আর শোনো, পাড়া প্রতিবেশী অনেক কথা বলবে, সবার কথায় কান দিলে চলবে না। কিন্তু আমি তো জানি তুমি কেমন। তাই তুমি আমার পাশে যদি থাকো, আমার আর কারও দরকার নেই। তুমি থাকলেই আমি সব কিছু জয় করে নিতে পারবো। আর শোনো, পাড়া প্রতিবেশীর লক্ষ লক্ষ কথা গায়ে নিয়ে মাখার দরকার নেই, বুঝেছো? আচ্ছা ঠিক আছে শ্রেয়া, আমি আর কখনো এমন কথা বলবো না। তবে একটা কথা ঠিকই বলেছ, যে পরিবার যদি পাশে থাকে, এর থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না। তারা এমনভাবে দুজনে কথা বলতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে শ্রেয়ার মা শ্রেয়াকে ফোন করে। কী রে শ্রেয়া, তুই এমন একটা বড় সিদ্ধান্ত নিয়েছিস, একবারও জানানোর প্রয়োজন মনে করিসনি? তুই কি একবার লোকসমাজ দেখবি না? না তুই বুঝিস না যে ছেলেটা তোর যোগ্য না? মা, তুমি এমনভাবে কেন বলছো?
তুমি তো ওকে এখনো ভালোভাবে চেনোই না, শুধু ওকে বাইরে থেকে দেখেছো। আর ওর গায়ের রং দেখে এমনভাবে বিচার করা ভালো না মা। আর তুমি তো জানো যে মেয়েদের কাছে সম্মানটাই সব থেকে বড়। আর আমার স্বামী আমাকে খুবই সম্মান করে, আমাকে খুবই বোঝে। তুমি তো একবার এসে ওর সাথে কথা বলো, তারপর তুমি নিজেই বুঝতে পারবে যে ও ভালো কিংবা খারাপ নাকি, সেটা তুমি বুঝতে পারবে। দেখ মা, গায়ের রং কালো সেটার সম্পর্কে আমি বলছি না। তুই তো সমাজটাকে ভালোভাবে চিনিস। একটা লোক সমাজ বলেও তো কথা আছে। আর তুই সমাজে ওকে কিভাবে নিয়ে বেরোবি বলতো? সবাই দু চার কথা বলতেই থাকবে, একবার তো সমাজের কথাটা ভাব। দেখো মা, একটু বোঝার চেষ্টা করো। সমাজের মানুষ অনেক কথা বলবে, তবে সেসব কথাগুলো যে গায়ে মাখলে চলবে না মা। আর তুমি তো জানো, আমি যদি দুদিন না খেয়ে থাকি তাহলে সমাজের মানুষ এসে আমাকে খাওয়াবে না। আমার পরিবার আমার পাশে থাকবে। আর যদি বিপদে পড়ি তাহলে সমাজের মানুষ কি করবে? সান্ত্বনা দিবে। কিন্তু পাশে থাকবে কে? আমার স্বামী, আমার পরিবার, তারাই তো পাশে থাকবে। তবে একটা কাজ করো মা, তুমি একদিন আমাদের বাড়িতে এসো সময় করে। একবার অনির্বাণের সাথে চোখে চোখ রেখে কথা বলো। তখন তুমি নিজেই বুঝতে পারবে যে অনির্বাণ কেমন ধরনের ছেলে। সে তো দেখতে হবে কেমন ধরনের ছেলে। বিয়ে করলি না করলি তা একবার দেখতে হবে। আমি একদিন সময় বের করে তোর বাড়িতে যাব। তবে শুনে রাখ শ্রেয়া, তুই কিন্তু এই কাজটা একদম ঠিক করিসনি। যে কাজটা করেছিস আমাদেরকে না জানিয়ে, এটা কিন্তু খুব ভুল কাজ করেছিস। আচ্ছা মা, ঠিক আছে। আমি তোমাকে ফোন থেকে বোঝাতে পারবো না, তুমি এসো আমাদের বাড়িতে। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আর অনির্বাণের স্ত্রীর ব্যাপারে গ্রামের সবাই চায়ের দোকানে বসে বসে কিছু কথা বলতে থাকে। তবে শুনলাম অনির্বাণ যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে সে নাকি শহর থেকে লেখাপড়া শিখে এসেছে। ভালো নাকি লেখাপড়া জানে, শিক্ষিত মেয়ে। তবে জানি না এই অনির্বাণের মতো শ্যামবর্ণ ছেলেকে কি করে যে বিয়ে করলো মেয়েটা, এবং কি করে যে পছন্দ করলো তা কে জানে। হ্যাঁ ভাই, সে যা বলেছ। আমার ঘরে যদি এমন একটা সুন্দরী শিক্ষিত মেয়ে থাকতো তাহলে কখনো এমন একটা ছেলে দেখে বিয়ে দিতাম না। আরো অনেক ভালো ভালো ছেলে আমার মেয়ের কাছে আসতো, বুঝেছো? তবে একটা কথা বলি হারি, অনির্বাণের কপাল ভাগ্য যে এমন একটা সুন্দরী মেয়ে পেয়েছে। সত্যি ভাগ্য গুণেও ভালো ভালো ছেলেদের তো এমন সুন্দরী মেয়ে কপালেও জোটে না। সেখানে অনির্বাণের বন্ধু সুজন বসেছিল। তবে সে অনির্বাণের নামে এমন কথা শুনে সে রেগেমেগে তাদেরকে বলতে থাকে। আরে কাকু, আপনারা শুধু খালি অনির্বাণের নামে এমন উল্টাপাল্টা কেন কথা বলছেন বলুন তো? তার গায়ের রং দেখে বিচার কেন করছেন? তবে শুধু গায়ের রং যে খারাপ বলে সে খারাপ তা না। তার মতো একটা মানুষ পাওয়া যাবে না, বুঝেছো? তার মনটা একবার দেখো। আমি তো জানি যে অনির্বাণ সবার বিপদে সবার পাশে থাকে। অনির্বাণের মতো ছেলে তো এই পাড়ায় একটাও পাওয়া যাবে না। যখন আমি বিপদে ছিলাম অনির্বাণ কিন্তু আমার সাথেই ছিল। পাড়ার লোক কেউ আমার সাথে ছিল না। বাবা, তুই তো অনির্বাণের সাথে থেকে ওর তো একদম ভক্ত হয়ে গেছিস রে। ওর নামে যদি কোনো কথা শুনিস তোর গায়ে যে বড় বড় ফোস্কা পড়ে যায়। আরে কাকু, এমন ভাবে কথা বলবেন না, কারণ মানুষের রং দেখে বিচার করা যায় না। আর আমি তো অনির্বাণকে অনেক কাছে থেকে দেখেছি। আর আমি ওর সাথে ঘুরি, তাই আমি ওকে ভালোভাবে চিনি। বরং ওর রং দেখে বিচার না করাই ভালো। ওর মনটা হচ্ছে অনেক বড়। যাক, সবার তো বড় মন থাকে না। এমন কথা শোনার পর ওই লোকগুলো আর কিছুই বলে না, তারা চুপ হয়ে যায়। তবে একদিন শ্রেয়া গ্রামের এক ঘাটে জল আনতে যায়। আর সেখানে কিছু বৌঝি ধরে শ্রেয়াকে বলতে থাকে, ওই দেখো, ওই দেখো, নতুন বউ এসেছে জল আনতে। আচ্ছা নতুন বউ, একটা কথা বলি, তুমি এত সুন্দরী, এত শিক্ষিত, তা বলে এমন একটা ছেলেকে কেন বিয়ে করেছো বলো তো? এখনো সময় আছে, তুমি বাড়িতে চলে যাও। এমন ছেলের সাথে কি কেউ ঘর করতে পারে নাকি? যখন বাইরে ঘাটে বেরোবে ওকে দেখলে তো সবাই তোমাকে ছি ছি করবে। ভাবি, সে তুমি যাই বলেছ, ঠিক বলেছ। বানরের গলায় যে মুক্তার মালা। সত্যি কি কপাল রে, যে এত সুন্দর একটা বউ পেয়েছে।
বাবা, আমার যদি এমন হতো, আমি কোনোদিনের জন্য বাবা বিয়ে করতাম না, বিয়ে করতাম না, বিয়ে করতাম না। তবুও ঠিক আছে, তা বলে এরকম কালো বানরকে কখনোই বিয়ে করতাম না। এবার আপনারা এসব কথা বলা বন্ধ করুন। কেন মানুষের গায়ের রং দেখে বিচার করছেন বলুন তো? সবসময় একটা মানুষকে অপমান করে যান, কিন্তু তার যে মনের ভিতর কি চলে না চলে সেটা তো আপনারা দেখেন না। আপনাদের মুখে যেটা আসে সেটাই বলে যান। আমার সবথেকে বড় কথা, ওনার সাথে সংসার তো আমি করছি, আপনারা তো না। তাহলে যখন আমার কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে আপনাদের কেন অসুবিধা হচ্ছে বলুন তো দেখি? দেখো নতুন বউ, তুমি যাই বলো তাই বলো, এমন একটা ছেলেকে বিয়ে করেছো, সে তো তোমাকে সব সময় শুনতে হবে। যতদিন বাঁচবে ততদিন সবাই এসে তোমাকে শোনাবে, দেখে নিও। ঠিক আছে, আমি না সেটা দেখে নেব যে আমাকে কি শুনতে হবে না শুনতে হবে। তবে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, এবার আপনারা মুখটা বন্ধ রাখলে খুবই ভালো হয়। কারণ আপনারা একটু বেশি চর্চা করছেন। এই গ্রামে যেদিন থেকে আমি বউ হয়ে এসেছি, সেদিন থেকেই তো আপনারা চর্চা করতে শুরু করেছেন। আপনারা চুপ করে যদি থাকেন তাহলে সব কিছু ঠিক থাকবে। শ্রেয়ার মুখ থেকে এমন কথা শোনার পর তারা চুপ করে যায়। তারপর শ্রেয়া ওখান থেকে চলে যায় জল নিয়ে। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তবে শ্রেয়ার মার আজকের আসার কথা ছিল। এই শোনো, এবার তুমি এখান থেকে ওঠো তো। তুমি তো আমাকে একটা কাজও করতে দিচ্ছ না, সব কাজ যে তুমিই করছো। আজকে মা আসবে, তুমি তো জানো এক এক করে সব রান্না করতে হবে। তুমি এখান থেকে সরো, আমি এক এক করে সব রান্না করে নেব। আরে শ্রেয়া, তুমি তো আমার স্ত্রী, কাজের লোক না। আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি ভালোবাসা সম্মান দিয়ে রাখবো বলে। তবে তোমাকে যে সব কাজ করতে হবে তা না। আর আমি তো জানি আজকে আমার শাশুড়ি মা আসবে, আর আজকে শাশুড়ি মায়ের জন্য সব ভালো ভালো রান্না আমি করব। তুমি শুধু একবার বলে দাও যে আমার শাশুড়ি মা কি খেতে ভালোবাসে। দেখো, তুমি এখানে আমাকে সাহায্য করছো, এক্ষুনি যদি মা এসে দেখে যে তুমি এমনভাবে কাজকর্ম করছো, তাহলে মা এক্ষুনি ভাববে যে আমি তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছি। সরো দেখি, তুমি গিয়ে একটু ঘরে বিশ্রাম নাও, ততক্ষণে আমি সব এক এক করে রান্না করে রাখবো। না, না গিন্নি, সেটা কি করে হয় বলো তো? আমি ঘরে গিয়ে বিশ্রাম করব, আর এত গরমে তুমি কষ্ট করে এখানে বসে বসে রান্না করবে? যা করব দুজনে একসাথেই করব। আর যদি আমাকে এখান থেকে যেতে বলো, তাহলে তোমাকে নিয়েও চলে যাব, বুঝেছো? আর ভালোবাসা মানে সব কিছু মিলেমিশে করা, মিলেমিশে থাকা। ঠিক আছে, তা নয় বুঝলাম যে তুমি এখান থেকে যাবে না। তবে একটা কথা মাথায় রেখো, আমার সাথে কথা বলতে বলতে যেন তরকারিতে আবার নুন ঝাল বেশি করে দিও না। তোমার শাশুড়ি মা তো একেবারে রেগে আছে। তারপর এগুলো খেলে আবার যে কেমন রেগে থাকবে তা আর বলা যাবে না। একটু ঠিকঠাকভাবে করো, বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ গিন্নি, এটা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, এবার তুমি একটু শান্ত হয়ে বসে তো দেখি। আমি তাড়াতাড়ি ঝটপট সব রান্নাগুলো এক এক করে সেরে ফেলি। তুমি শুধু এখানে দেখতে থাকো, আর কিছুক্ষণ পরেই শাশুড়ি মা তো আসবে। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যায়। আর শ্রেয়ার মা শ্রেয়াদের বাড়িতে আসে। অনির্বাণ তার মা শাশুড়ি মাকে দেখে সে মাথা নিচু করে বলতে থাকে। মা, আপনি কেমন আছেন? আর আজকে আমার খুব আনন্দ হচ্ছে, এই প্রথমবার আপনি আমাদের বাড়িতে এসেছেন মা। আমার যে আমার যে খুব ভালো লাগছে। আর এটা তো আপনারও বাড়ি মা। আমার বাড়ি মানে? এটা আবার আমার বাড়ি হতে যাবে কেন? আর তুমি কি জানো যে সমাজের চোখে তুমি কেমন ছোট হয়ে আছো? সবাই তোমাকে কেমন চোখে দেখে না দেখে সেটা কি তুমি জানো? হ্যাঁ মা, আমি জানি আমি কালো, তবু চেষ্টা করি যে আমি আমার পরিবারকে ভালো রাখার। আমি শ্রেয়াকে অনেক সুখে রাখার চেষ্টা করি, ওকে অনেক সম্মান দিই। আপনি বিশ্বাস করবেন না মা, আমি ওকে আজ পর্যন্ত কোনো অসম্মান করিনি, ওকে অনেক ভালোভাবেই রেখেছি। বিয়ায় একটা কথা বলি,
কিছু মনে করবেন না। আমার ছেলের মতো ছেলে এই তল্লাটে একটাও পাবেন না। এত ভদ্র স্বভাব, ভালো ছেলে। শুধু দোষের মধ্যে গায়ের রংটা চাপা। তবে আপনি চিন্তা করবেন না। আমার ছেলের যে আপনার মেয়েকে অনেক ভালোভাবে রেখেছে। আর আজকের খুব ভালোভাবে খাওয়া-দাওয়া করে একটু জমিয়ে গল্প করব। সে তো করার অনেক সময় আছে। আগে ছেলেকে দেখব। ছেলে কেমন? আমার মেয়ে কেমন জায়গায় আসলো না আসলো সব কিছু তো আগে দেখতে হবে। তা দেখতে তো দেবেন? আচ্ছা মা, এইসব কথা বাদ দাও। চলো তো, এবার গিয়ে তোমরা খাওয়া-দাওয়া করে নেবে। চলো, আজকে তোমার জামাই তোমার জন্য নিজের হাতে তোমার পছন্দের রান্না বানিয়েছে। চলো তো মা, এবার গিয়ে খেয়ে নেবে চলো। তারপর তারা সবাই খেতে বসে। অনির্বাণ তার শাশুড়ি মায়ের পছন্দের ডাব চিংড়ি রান্না করে। আচ্ছা, তুমি কি এই ডাব চিংড়ি রান্না করেছো? কিন্তু আমি ডাব চিংড়ি খেতে খুবই পছন্দ করি। আমার একটা প্রিয় খাবার হচ্ছে ডাব চিংড়ি। হ্যাঁ মা, আমি তো শ্রেয়ার কাছ থেকে জেনে নিয়েছিলাম যে আপনি কি কি খেতে পছন্দ করেন। তাই জন্য আপনার সব পছন্দের খাবার আমি এখানেই রান্না করেছি। দেখুন মা, খাবার খেয়ে কেমন হয়েছে না হয়েছে। জানো তো মা, তোমার জামাই এই রান্নাগুলো সব নিজের হাতে করেছে। আমাকে তো একটাও রান্না করতে দেয়নি। আমাকে শুধু বসেই রেখেছে। আর তুমি যা যা খেতে পছন্দ করো তা সব আমার কাছ থেকে জেনে নিয়ে নিজে সব একটা একটা করে রান্না করেছে। এসব শোনার পর শ্রেয়ার মা মনে মনে ভাবতে থাকে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ঠিক আছে। আমার মেয়ে কোনো মনে হয় ভুল কাজ করেনি। এর উপযুক্ত এই ছেলেটাই। তবে শুধু গায়ের রংটা চাপা, তাতে কি হয়েছে? ছেলে হিসেবে যে ভালো। সমাজ কি বলছে না বলছে সেদিকে আমিও আর কান দেব না। দেখো বাবা, তুমি এত যত্ন আর ভালোবাসা দিয়ে রান্না করেছো আমার জন্য, এটাই তো অনেক বড়। তবে তুমি মানুষ হিসেবে খারাপ না, তুমি অনেক বড় মনের মানুষ। সত্যি আমার মেয়ে ঠিকই বলেছে যে তোমার সাথে একবার দেখা হলে বুঝতে পারবো যে তুমি কেমন ধরনের ছেলে। আর যদি না আসতাম তাহলে তো কখনোই জানতে পারতাম না। শ্রেয়া তার মায়ের এমন কথা শুনে তার চোখ থেকে জল চলে আসে। তারপর সে বলতে থাকে, মা, তুমি এতদিন পর বুঝতে পারলে, এটা শুনে আমার অনেক ভালো লাগছে মা। আমি তো জানি যে ও ও কেমন ছেলে। আমি যে ওর সাথে সংসার করছি মা। আর এমনিতে মানুষের রং দেখলে বিচার করা যায় না। ওর মনটা যে সব থেকে বড়, ওটাই তো আসল পরিচয় মা। তুই ঠিক বলেছিস রে মা। এই ছেলে আমার মেয়ের উপযুক্ত, তবে এই ছেলেকে আমি আমার জামাই হিসেবে দেখব না, আমার নিজের ছেলে হিসেবে দেখব আজ থেকে। জামাই তো অনেক পরে, নিজের ছেলে হচ্ছে সব থেকে আগে আসে। বাবা, তুমি আজ থেকে আমার ছেলে। এভাবে অনির্বাণ তার শাশুড়ি মায়ের মন জুগিয়ে ফেলে। কারণ অনির্বাণ খুব ভালো একটা ছেলে, খুবই শান্ত স্বভাবের। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। তবে অনির্বাণ সবাইকে খুব সাহায্য করত। আর তার মনটা ছিল অনেক বড়। কিন্তু গ্রামের সবাই তাকে অনেক উল্টাপাল্টা কথা বলাতো বা কথা শোনাতো। তারপরও সে সবার পাশে গিয়ে দাঁড়াতো। গ্রামের একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল। একমাত্র অনির্বাণ তার রক্ত দিয়ে সেই ছেলেটাকে বাঁচিয়ে তোলে। তারপর গ্রামের সবাই তাদের ভুলটা বুঝতে পারে এবং অনির্বাণকে বলতে থাকে। অনির্বাণ, এতদিন আমরা তোমাকে অনেক খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু আজ দেখো, আজ তুমি তোমার নিজের রক্ত দিয়ে আমার ছেলেটার জীবন বাঁচিয়েছে। সত্যি তুমি অনেক ভালো। আর আমরা তোমার রং নিয়ে বিচার করতে থাকতাম। এর থেকে বড় পাপী আর কিছুই হতে পারে না। আমরা যে অনেক পাপ করে ফেলেছি। তোমাকে কত অপমান করেছি। আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। হ্যাঁ, তোমরা তো এতদিন আমার বন্ধুকে অনেক অপমান করেছো গায়ের রং দিয়ে। একবার ওর ভালো গুণগুলো বিচার করতে শেখোনি। এইবার দেখে নাও ওর ভালো গুণগুলো কি কি। হ্যাঁ অনির্বাণ বাবা, আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমরা যে তোমাকে অনেক বড় ছোট কথা বলেছি। সত্যি তো গায়ের রং দিয়ে কোনো কিছু যায় আসে না। তবে মানুষের গুণই হচ্ছে আসল পরিচয়। আর তোমার সেই পরিচয় তুমি সবার সামনে দিয়েছো বাবা, ক্ষমা করে দাও আমাদেরকে। আজ আমি এখানে দাঁড়িয়ে গর্ববোধ করছি। আমি ছোটবেলায় অনেক কথা শুনেছি সবার কাছে আমার গায়ের রং নিয়ে, আমার সীমাবদ্ধতা নিয়ে, কিন্তু আজ আমি গর্বিত। কারণ আমার পাশে এমন একজন জীবন সঙ্গিনী আছে যে আমার গায়ের রং দেখে নয়, আমার অন্তর দেখে আমাকে ভালোবেসেছে। আমি সত্যি অনেক ভাগ্যবান।
ভালোবাসা মানে রং না, পদবিও না, আর না বাহ্যিক সৌন্দর্য। ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর একে অপরের পাশে দাঁড়ানো। গ্রামের সবাই অনির্বাণের কাছে ক্ষমা চায়। আর সেদিনের পর থেকে অনির্বাণকে আর শ্যামবর্ণ বলে কেউ রাগায় না। সবাই অনির্বাণকে খুব ভালোবাসতো আর সম্মান করত। তারপর থেকে অনির্বাণ তার স্ত্রীকে নিয়ে খুব ভালোভাবে জীবনযাপন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, তোমরা কমেন্টে তোমাদের নাম লিখো। পরবর্তী গল্পে তোমাদের নাম দিয়ে গল্প তৈরি করা হবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।